তারা আমাদেরকে বলতে চায় ৭১-এর জামাতকে দেখুন। আমি তাদেরকে বলতে চাই ৭১-এর জামাতকে দেখেছি, আপনারা চোখ খুলে ৯১-এর জামাতকে দেখেন, যাদের সহায়তায় ক্ষমতায় গিয়েছিলেন। তারেক রহমানের ব্যাপারে রাশেদ প্রধানের কতগুলো ভিডিও ক্লিপ আমি দেখলাম, এমনকি খালেদা জিয়া সম্বন্ধেও তার কিছু কথাবার্তা শুনলাম। দেখেন, তারেক রহমানের সমালোচনা আমি করি, আমি ছেড়ে দিই না, কিন্তু ইতিহাস বিকৃতিমূলক কথাবার্তা অ্যাকসেপ্টেবল না। তারেক রহমানের কনস্ট্রাকটিভ সমালোচনা করেন। দেশ অনেক দিন পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একজন সরকার প্রধানকে পেয়েছে। আমি তাকে লাইক করি না লাইক করি, তার চাইতে বড় কথা হচ্ছে দেশটাকে স্টেবল করা প্রয়োজন। তারেক রহমানকে সেই সুযোগটা দেন। কিন্তু এই রাশেদ প্রধানের এত চুলকানি কেন? রাশেদ প্রধান যদি তারেক রহমানের মতো অত্যাচারিত হতো শারীরিকভাবে এবং মানসিকভাবে, যার মাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল গত ১৭ বছর বহুবার, যার ভাইয়ের লাশ সে দেখতে পায়নি, এই রাশেদ প্রধান যদি তারেক রহমানের মতো হাড্ডি ভাঙা খেত, তাহলে দুই একটা স্লিপ অফ টাং হতো না, বোধহয় সংসদে দাঁড়িয়ে একটি কথা মুখ দিয়ে বেরোতো না। তারেক রহমানের দু একটা স্লিপ অফ টাং হয়েছে, এটি নিয়ে কৌতুক করেছে মানুষ, ওকে, করতেই পারে, রাজনীতিবিদদের নিয়ে মানুষ কৌতুক করতেই পারে, কিন্তু বদ উদ্দেশ্যে কথাবার্তা বলা এবং নৈতিকতা হারানো কি উচিত? রাশেদ প্রধান শফিউল আলম প্রধান ভাইয়ের চাচাই বলা উচিত, কারণ উনি আমার অনেক সিনিয়র ছিলেন। এনিওয়ে, শফিউল আলম প্রধানের ছেলে। এই শফিউল আলম প্রধান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম 7 মার্ডার কেসের আসামি। এই ইতিহাসটা ভালো করে জানা উচিত। রাশেদ প্রধান তারেক রহমানকে ইতিহাসের জ্ঞান দেয়, তার আগে তার নিজের বাবার ইতিহাসটা জানা উচিত। সেই 7 মার্ডার কেসের আসামির ভেতরে একজন ছিলেন আনোয়ার কামাল মাসুদ ভাই, যিনি লন্ডনে আমার ক্লায়েন্ট ছিলেন। সুতরাং শফিউল আলম প্রধানের সমস্ত ইতিহাস আমি খুব ভালো করে জানি এবং জাগপার ইতিহাসও জানি। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, কথা হচ্ছে গণতান্ত্রিক পার্টি হয়ে কিভাবে স্বাধীনতা বিরোধীদের সাথে সুর মিলানো যায় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমার অন্তত জানা নাই। এই ছেলে সে বিএনপি নেতাদেরকে বয়ান করে যে জামাতের সাহায্য ছাড়া 90-এর অভ্যুত্থানের পরে বিএনপি ক্ষমতায় আসতে পারত না। নাক টিপ দিলে দুধ পড়তো তোমার তখন। 90-এর অভ্যুত্থানে আমরা জড়িত ছিলাম, শিবিরকে আমরা খুঁজেও পাইনি কোনো আন্দোলনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরে কোনো ছেলে শিবির পরিচয়ে কোনো আন্দোলনে কখনোই ছিল না, জানো সেটা। বরঞ্চ ছাত্রদলের আমার বন্ধুরা ওদেরকে কিছুটা শেল্টার দিয়ে রাখার কারণেই নকিব মোহাম্মদ নসরুল্লাহর মতো শিবিরের নেতারা ভোল পাল্টে ছাত্রদল সেজেছিল এবং বর্তমানে চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছে। ইতিহাস জেনে কথা বলো রাশেদ প্রধান। সুতরাং 90-এর অভ্যুত্থানের সাথে শিবিরের কোনো সম্পর্ক ছিল না, রাইট? এরপর আসো 2001, বরঞ্চ বিএনপির ক্ষতি করেছে জামাত। বারবার আমরা জামাতের সাথে অ্যালায়েন্সের বিরোধিতা করেছিলাম, কারণ জামাতের শিবিরের অনেক গুপ্ত ঢুকে গেছে বিএনপিতে, ছাত্র দলে। ইতিহাস জেনে কথা বলো, জেনে কথা বলো। তুমি বলেছ যে এই তারেক রহমানের সমালোচনা করতে গিয়ে যে তারেক রহমান নিজের দলের ইতিহাসই জানে না। তুমি তোমার আগে নিজের বাবার ইতিহাস খোঁজ নাও। বর্তমানে কিভাবে গুপ্ত শিবির নানা দলে ঢুকে আছে, কেন তাদের সম্মুখে রাজনীতি করার ইতিহাস নাই, কেন বারবার তারা বিভিন্ন স্বৈরাচারের সাথে সুর মিলিয়েছে, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে, কিভাবে জামাতের নেতা 1971 সালে শিশু বলে নিজেকে দাবি করে ইতিহাস পাশ কাটিয়ে যায়।
কিভাবে আইয়ুব খানের সাথে জামাত সুর মিলিয়েছিল, ইয়াইয়া খান টিক্কা খানদের সাথে সুর মিলিয়েছিল, সে কথা কিভাবে ভুলে যাও? ও, তোমার তো জন্মই তখন হয়নি। ইতিহাসের শিক্ষা অন্তত বিএনপির নেতাকর্মীদের তোমার কাছ থেকে নিতে হবে না, বরঞ্চ নিজের বাবার ইতিহাস দিয়েই শুরু করো জানা। যেই বিএনপিকে তুমি হুমকি দাও যে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হতে পারে, ভুলে গেছো তোমার বাপ কিন্তু 1977 সালে ক্ষমা পেয়েছিল এই তারেক রহমানের বাবার কারণেই, 7 মার্ডার কেস থেকে। আগে সেই কৃতজ্ঞতা প্রকাশ করো আগামী 2 প্রজন্ম ধরে, তারপরে বলো বিএনপি বাংলাদেশ থেকে পালাবে কি পালাবে না। কারণ জিয়াউর রহমান ক্ষমা না করলে তোমার বাবা কিন্তু পালানোর রাস্তা হারিয়ে ফেলেছিল।